হঠাৎ করে বাংলাদেশের সরকার একেবারে পরিপূর্ণভাবে কি ভারতপন্থী হয়ে গেল নাকি বুঝলাম না। তা যদি না হয় তাহলে এই যে বাংলাদেশের সেনাবাহিনীতে একজন কি জানি মেজর জেনারেল হাসান নাকি লেফটেন্যান্ট জেনারেল হাসান, এবং ওই আইসিটি যে কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইম ট্রাইব্যুনাল নাকি জানি, সেখানে যে চিফ প্রসিকিউটর ছিল এই যে তাজুল ইসলাম, এই দুজন ব্যক্তিকে নাকি তাদের পদ পদবি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এরা দুজনে কিন্তু প্রচণ্ড রকমভাবে জামাতপন্থী, এবং এরা দুইজন এদের কর্মকাণ্ড দিয়ে সারাক্ষণ বাংলাদেশকে পুরা মানে ভারত বিরোধী করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ কোনো কাম নাই কাজ নাই, বাংলাদেশে একটা ভারত বিরোধী প্রচণ্ড জোয়ার সৃষ্টি করতে হবে, এবং খালি করলেই হবে না, একই সঙ্গে বাংলাদেশকে ওই ভারতের শত্রু যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে যুক্ত করে বিশেষ করে সামরিকভাবে অস্ত্রপাতি এগুলা সেই সমস্ত দেশ থেকে আনা বা তাদের অস্ত্র কারখানা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, এই সমস্ত কর্মকাণ্ডে এরা যুক্ত ছিল। এবং এরা বলতে চাইতো যে এইটা না করলে বাংলাদেশ নাকি ভারতের আধিপত্য থেকে বের করা যাবে না, এটাই ছিল তাদের ন্যারেটিভ। বাংলাদেশে আমরা গত 1.5 বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে প্রচণ্ড রকম ভারত বিরোধিতার একটা জিগির আমরা লক্ষ্য করেছি, এবং এইটা বুঝতে গেলে তো ওই জোনা মানুষের সাথে কথা বলার দরকার নেই। বস্তুত এই যে ফেসবুক বা ইউটিউব ইত্যাদি দেখলেও কিন্তু এটা বোঝা যেত। আর ওই যে এনসিপি নামের যে একটা দল, যারা নাকি ওই যে সমন্বয়ক, তাই না, তারা তো যেভাবে হুঙ্কার টুঙ্কার দিত, এবং নট অনলি দ্যাট, যে মোহাম্মদ ইউনূস সাহেব তো একই কর্মকাণ্ড করতো। তো এইগুলা ছিল বাংলাদেশের সস্তা জনপ্রিয় হওয়ার একটা রাস্তা, এবং এইগুলো করে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় নেতাও হয়ে গেছিলো। এখন এই যে নির্বাচনের মধ্য দিয়ে এই যে বিএনপি ক্ষমতায় এসছে, এসেই তাদের মধ্যে মনে হয় এই বোধ জেগেছে যে ভারত একটা বিশাল দেশ, এবং সেই তুলনায় বাংলাদেশ একেবারে অতি ক্ষুদ্র একটা দেশ। বাংলাদেশ যদি পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম করতে যায়, আখেরে তাতে ভারতের কোনো ক্ষতি করা তো যাবেই না, উল্টে বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। ভারত চাইলেই যে কোনো মোমেন্টে অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। এই বোধ মনে হয় যে এই এখন যে সরকার, বিএনপি সরকারের মনে হয় হয়েছে। আমি যদি এখন এই যে তর্কের খাতিরে যদি ধরি যে হ্যাঁ, বাংলাদেশে এই তুরস্কের ড্রোন কারখানা, চায়নার অস্ত্র কারখানা, এগুলো আমরা তৈরি করলাম, এগুলো আমরা বিপুলভাবে আমরা তৈরি করলাম, এবং প্রচুর ড্রোন, মারণাস্ত্র, অস্ত্রপাতি এইগুলা আমরা তৈরি করলাম, ভালো কথা, কিন্তু তাতে মানে ফায়দাটা কি, আখেরে লাভটা কি? বাংলাদেশ কি কোনো কালে ভারতের সাথে যুদ্ধ করতে যাবে, বা যদি করতে যায় তাহলে বাংলাদেশ কি সেই যুদ্ধে ন্যূনতম কোনো সুবিধা সুযোগ পাবে বা জিতে যাবে? বাংলাদেশের কিছু মানুষ যারা নাকি প্রচণ্ড রকম ভারত বিরোধী, তারা কিন্তু কল্পনায় স্বপ্ন দেখে যে বাংলাদেশে যদি প্রচুর অস্ত্রপাতি থাকে, ড্রোন থাকে, তাহলে ভারতকে একেবারে সর্বেশ্বর করে দিতে পারে। এই ধরনের আকাশ কুসুম স্বপ্ন কিন্তু বাংলাদেশে অনেক মানুষ দেখে, কিন্তু এতে করে বাংলাদেশের যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হতো, অর্থাৎ যে টাকা পয়সা দিয়ে এই অস্ত্রপাতি কারখানা বানাতো, ড্রোন কারখানা বানাতো, এগুলো করে বস্তুত ফায়দাটা কী হতো? মানে কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট হতো, তাতে তো বাংলাদেশের অর্থনীতিতে খুব কিছুই যুক্ত হতো না। খামোখা একটা শত্রু তৈরি করে, মানে অপ্রয়োজনে এই যে একটা যুদ্ধংদেহী ভাব তৈরি করে বাংলাদেশের মানুষকে উন্মাদ বানিয়ে রাখা, এতে করে অন্তত এই 21 শতাব্দীর এই যুগে এসে আখেরে তো ওই দেশটার লাভ হয় না। কিন্তু এই কথাগুলো বলার মতো বা বোঝানোর মতো বাংলাদেশের লোক কিন্তু তেমন নাই। ইন্টারেস্টিং ব্যাপার, যেমন এই কথাগুলো আমি যখন বলছি না, তখনই বলবে আমি কি ভারতের দালাল নাকি? আরে ভাই, আমেরিকা একটা বিশাল
মানে পরাশক্তি, তাই না? আমেরিকার পাশে দুইটা রাষ্ট্র আছে, কি একটা হলো কানাডা আর একটা হলো মেক্সিকো। এখন আমি যদি মেক্সিকোর কথা ধরি, যে মেক্সিকো তাদের দেশে বিশাল অস্ত্রপাতি কারখানা টারখানা বানানো শুরু করলো, করে প্রতিনিয়ত আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করলো এবং যুদ্ধংদেহী ভাব এরকম নিল। তো তাই যদি হয় এবং যদি কোনো দিন সত্যিকার অর্থে যুদ্ধ শুরু হয়ও, তাহলে আমেরিকা এই মেক্সিকোকে কি মাটির সাথে মিশায়া দিবে না? আমেরিকা তো মেক্সিকোকে মাটির সাথে মিশায়া দিবে। তো তাহলে যদি মেক্সিকোর সরকার বা জনগণের যদি মাথায় ন্যূনতম কমন সেন্স থাকে, তারা কি খামোখা পায়ে পাড়া দিয়ে কি আমেরিকার সাথে গেঞ্জাম বাঁধাতে যাবে? বলেন, যাবে না। এটাই হলো বাস্তবতা। বুঝতে হবে যে আমার ওজন কত দূর এবং বিশ্বমঞ্চে আমার পজিশন কি। এই যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এটা অনেকটা এই যে ভারতের পেটের মধ্যে আছে, তাই না? এবং বাংলাদেশের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর নির্ভর করতে হয়। বাংলাদেশে যে কৃষি ফসল উৎপাদিত হয় তার জন্য সেই ভারতের উপরই নির্ভর করতে হয়, কারণ ভারত থেকে আনতে হয় সেই উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ, তারপরে ওই কীটনাশক, এবং এরপরও ভারত থেকে আসা নদী, সেই নদীর পানি ব্যবহার করে আমাদের চাষবাস করতে হয়। এখন আমি পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম করলাম। ভারত বাংলাদেশকে যদি মরুভূমি বানায় দেওয়ার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে একেবারে মহামারী বাঁধিয়ে দেওয়ার যদি সিদ্ধান্ত নেয়, জাস্ট একটা বছরই না, তারা বাংলাদেশে এই উচ্চ ফলনশীল জাতের বীজ রপ্তানি করবে না, কীটনাশক রপ্তানি করবে না, প্রত্যেকটা নদীর মুখ সেখানে তো অলরেডি বাঁধ আছে, পানি ছাড়বে না। তাহলেই তাই না, ভারতের তো যুদ্ধ করার তো কোনো প্রয়োজন নেই, তাই একটা গুলি ছোড়া লাগবে না, তাই না? বাংলাদেশের মানুষ এরা কি আসলে বোঝে? আসলে ঘটনা হচ্ছে ধর্মোন্মাদনা মানুষের তো কমন সেন্স লুপ্ত করে দেয়। ধর্মোন্মাদনা মানুষের কমন সেন্স কী পরিমাণ লুপ্ত করে দেখেন, যে এখানে ধর্মোন্মাদনা মানে হচ্ছে বাংলাদেশের মানুষ হলো কি মুমিন মুসলমান, রাইট? এখন মুমিন মুসলমানদের ধর্মের যে শিক্ষা সেটা হলো কি ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। এই তো বস্তুত এই কারণেই বাংলাদেশের মানুষ ভারতের প্রতি এত ক্ষিপ্ত, অন্য কোনো কারণে না। ওই যে বলে না যে বাংলাদেশ থেকে অমুক করছে, হ্যান করছে, ত্যান করছে, এই উপনিবেশ বানিয়েছে। আরে ভারত যদি বাংলাদেশকে উপনিবেশ বানাতে চাইতো তাহলে 1971 সালেই করতো, তাই না? তারা সেনাবাহিনী বাংলাদেশ থেকে নিয়ে যেত না। সেই সময় ভারতের সেনাবাহিনী মুক্তিযুদ্ধে সাহায্য করছিল, তাদের তো 5-7 হাজার সেনা তো মারাও গেছিল। এবং অতঃপর তৎকালীন ভারত সরকার যদি বলতো যে আমাদের একটা সেনা ঘাঁটি এই বাংলাদেশের মধ্যে রাখতে হবে, নইলে বাংলাদেশে তখনও প্রচুর পরিমাণে পাকিস্তানপন্থী লোকজন আছে, এগুলোকে দমন করার জন্য আমাদের এই ঘাঁটি রাখতে হবে, এবং এইটা যদি করতো তাহলে বাংলাদেশের সাধ্য ছিল যে ওই সেনা ঘাঁটি তুলে ফেলার প্রশ্নই ওঠে না। আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে এই যে সামরিক ঘাঁটি বানিয়ে বসে আছে, যে সমস্ত দেশে ঘাঁটি বানিয়ে বসে আছে, তাদের সাহস আছে আমেরিকাকে বলার যে তুমি তোমাদের ঘাঁটি এখান থেকে তুলে নিয়ে যাও। কিন্তু বাংলাদেশের মানুষ ওই যে বললাম না, যে ধর্মীয়ভাবে যদি ভয়ঙ্কর রকমভাবে ধর্মান্ধ হয়, কমন সেন্স তা থাকে না। এখন নির্বাচিত সরকার আসছে, দেখা যাক তারা কি করে। যদি বাংলাদেশের গুরুত্ব, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং বর্তমান পলিটিক্সের ভিত্তিতে যদি বাংলাদেশ সামনের দিকে চালাতে চায়, পায়ে পাড়া দিয়ে ওই কারোর সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম না বাঁধিয়ে যদি সামনের দিকে চলতেছে ভালো। আজ যদি এই সরকার ও আগের মতো, এবং এই বিএনপি সরকার অতীতে কিন্তু একটা দুর্নাম আছে, সেটা হলো কি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন ক্ষমতা ছিল না, তখন কিন্তু এই বিএনপি ভারতের ওই বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়েছিল এই পাকিস্তানের ISI-এর কুপরামর্শে। আমরা দেখতে চাই এইবার এই বিএনপি সরকার সেই একই কুপরামর্শ গ্রহণ করে ভারতের বিরুদ্ধে কোনো কিছু করে কি না। যদি করে তবে সেটা হবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ।
2001 থেকে 2006 সালের ভারত আর আজকে 2026 সালের ভারত এক না। 2001 থেকে 2006 সালের ভারত তখন বাংলাদেশের আভ্যন্তরে কোনো অপারেশন সিন্দুর মিন্দুর এগুলো কিন্তু চালাইছিল না। বাট এখন বাংলাদেশ যদি ওই ঔদ্ধত্য দেখায় তাহলে কিন্তু বাংলাদেশে অপারেশন সিন্দুর এক তো হয়ে গেছে, তাই না? তাহলে অপারেশন সিন্দুর 2 চালাবে, অন্তত আমার সেটা মনে হয়। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের সরকার যারা এখন আছে এই কাণ্ডজ্ঞান তাদের আছে যে ভারত ওই 25 বছর আগেকার ভারত আর এখনকার ভারত এক না। ধন্যবাদ।